This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখো পাড়া পড়শিতে কেমন মাছ গেথেছি বড়শিতে, দেখো পাড়া পড়শিতে একাধিক পুকুরে জাল ফেলছি আর মাছ উঠছে। জাল ফেলছেন আর মাছ উঠছে। গানের লাইনটা ছিল পাহাড় আঁকা কত সোজা, সুজাতা মণ্ডল দেখাচ্ছেন মাছ ধরাও কত সোজা। বড়শিতে দেখো পাড়া পড়শিতে একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে। খুব পাড়া পড়শিতে কেমন মাছ ধরেছি বড়শিতে। সুজাতা মণ্ডল বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী, বর্তমান সাংসদ। সম্পর্কে প্রাক্তন সৌমিত্র খাঁ ভার্সেস সুজাতা মণ্ডলের ডুয়েল। এবারের ভোটে অন্যতম চর্চার বিষয়। রুই কাতলা ধরতে ধরতে কৃতজ্ঞতায় ভরিয়ে দিচ্ছেন সুজাতাও। কত সোজা বাবা। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ যে আমাকে সঠিক দপ্তর দিয়েছে। শুভ দপ্তর, সব থেকে শুভ দপ্তর মৎস্য দপ্তর। জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ সুজাতা প্রচারে পৌঁছেছিলেন তার পরিচিত জায়গা, যা আবার দেশের অন্যতম বৃহৎ ডিম পোনা উৎপাদন কেন্দ্র বাঁকুড়ার রামসাগরে। চেনা মাঠে খেলা সহজ, সুজাতার কাছে চেনা পুকুরে মাছ ধরাটাও সহজ। যে এত বিশাল সাইজের 3 থেকে 4 কেজি ওজন এই মাছ, সেই মাছ আমি নিজের হাতে ধরলাম। মুশকিল একটাই, জ্যান্ত মাছ ভালোভাবে ধরতে না পারলে পিছলে যাওয়ার সম্ভাবনাও তো কম থাকে না। বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী এরকম অনেক কিছু করেন জানেন তো। সেলুনে গিয়ে চুল কাটেন, গৃহস্থের বাড়ির উনুনের নল দিয়ে আঁচে ফু দেন, সহায়িকাকে লক্ষ্মী সাজিয়ে নাচেন, কখনো চায়ের দোকানে ঢুকে পড়েই উনুনের সসপ্যান টসপ্যান ধরেন, বেগুনি ভাজেন। এগুলো হয়। ভোট এলে প্রার্থীরা এরকম অনেক কিছু করে থাকেন। আজকেই তো যেরকম কেশপুরে গিয়ে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ, তিনি তো ধানও কেটেছেন। কিন্তু সুজাতার মাছ ধরাটা কিন্তু বেশ প্রতীকী। যদিও এই যে গানটা গাইলেন উত্তম কুমারের বন পলাশির পদাবলী থেকে, তাতে কিন্তু বড়শির কথা বলা হয়েছে। এই সুজাতা কিন্তু যাই বলুন বড়শির কথা বলেছেন, কিন্তু টেনেছেন জাল। দেখুন এই বিষয়টাকে না আমরা রাজনৈতিক ব্যক্তিত্ব তো এবং প্রার্থী আমরা একটু অন্যভাবেও দেখতে পারি, একটু পলিটিক্যাল অ্যাঙ্গেল থেকে। বিষ্ণুপুরে রামসাগরে গিয়ে বড় মাছ জালে তোলার তাৎপর্য কী? রামসাগর সেটা রাজ্যের সবথেকে বড় ডিম পোনা উৎপাদন কেন্দ্র। মানে রাজ্যে যেখানে যত ভেরি রয়েছে তার অধিকাংশেরই ডিম পোনা সাপ্লাই হয় এই রামসাগর থেকে। রামসাগরের ভোটারদের পেটই চলে এই ডিম পোনা বিক্রি করে। সুজাতা তিনি কিন্তু আবার বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ, মানে জেলার মৎস্য মন্ত্রী বলতে পারেন। বাঙালি হিন্দুদের মধ্যে অশৌচ কাটাতে মৎস্য মুখ করার প্রথা রয়েছে। বিষ্ণুপুরে এই তৃণমূলের তাদের তো রেকর্ড খুব একটা ভালো নয়। তাদের জন্য কি একটু সুজাতা মৎস্য মুখ বা মৎস্য সুখ করে নিলেন, যদি আর কি এই খরাটা কাটে আর কি। আরেকটা জিনিস হতে পারে, এই সাম্প্রতিককালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো এই নিরামিষের জন্য অনেক কিছু সওয়াল টওয়াল করেছেন। সুজাতা কি তারই পাল্টা দিলেন, লোককে মনে করিয়ে দিলেন বাংলা তো বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, সুতরাং হাতে বড় মাছ। এবার এই বিষয়টা এটা আস্তে আস্তে করে বুঝতেই পারছেন জল থেকে পলিটিক্যালে ঢুকছে। সুতরাং সুজাতাকে পাশে সরিয়ে একটু বিষয়টা আরেকটু দৃষ্টিকোণটা বড় করুন, একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখুন। ভোট মানে কি? ভোট মানে তো এই মাছ ধরাই। জাল ফেলে নেতারা মাছ ধরি ভোটার ধরে। সেই মাছ ধরার একটা পদ্ধতি, একটা পরম্পরা রয়েছে। কিন্তু এটা কিন্তু জাকুশিতে এই ব্যাপার নেই, ইচ্ছে হলো গেলেন পুকুরে দুমদাম এলোমেলো মাছ জাল ফেললেন, অত সোজা নাকি ব্যাপারটা? এলোমেলো জাল ফেললে একটা দুটো, এর বেশি মাছটা ছুটবে না। অনেক মাছকে এক জায়গায় এনে জাল ফেললে তবে বেশি মাছ ওঠে। বুঝতে হয় কোন জায়গাটায় বেশি ভালো জাল ফেললে তবে মাছ উঠবে।
মাছগুলোকে এক জায়গায় জড়ো করতে চার দেওয়া হয়, সর্ষের খোল, পিঁপড়ের ডিম, পচা ভাত চটকে, এই সমস্ত বিভিন্ন ধরনের চারটার আছে আর কি, মাছের চার। এই চারগুলো প্রথমে ছড়িয়ে দেওয়া হয়, মাছগুলো ওই চারের গন্ধে এসে এক জায়গায় জড়ো হয়। এটা সচরাচর ওই বড়শির কথা বলছিলেন, ওই বড়শি দিয়ে মাছ ধরার ক্ষেত্রে আরও বেশি করে হয়। আসলে অনেকটা জায়গা তো সেই জাল ফেলাটা, কিন্তু ভোটের স্ট্র্যাটেজি তারটা ঠিক অন্যরকম। সেই জন্য সেখানে এই কোনো চান্স নিতে চান না নেতারা, ভোট প্রার্থীরা, তাই তারা চার দিয়ে তারপর জাল ফেলেন। নর্মাল কোর্সে কেউ খুব একটা চার দেন না জাল ফেলার আগে, কিন্তু এই বললাম ভোট বড় বালাই, কোনো চান্স নিতে নেই, তাই নেতারা চার মানে নির্বাচনী প্রতিশ্রুতি দেন। এটা ওটা মাছের চার, এক্ষেত্রেও এটা ভোটারদের চার। আর তারপর একটা অদৃশ্য জাল ফেলা হয়। এই জাল ফেলাটাও কিন্তু একটা কৌশল, জানেন তো, পাকা জেলে ছাড়া চট করে কিন্তু কেউ জাল ফেলতে পারেন না। ভোটের সময় নেতারা পুকুরে যে জাল ফেলেন, সেটাও বেশ ভালো রাজনৈতিক কৌশলে ছুঁড়তে হয়, নইলে জালে জনতা ওঠার বদলে নেতার নিজের জড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা থাকে। সুজাতা আজ মাছ ধরে আরও একটা জিনিস কিন্তু শিখিয়ে দিলেন, যে মাছটা তিনি ধরেছিলেন সেটার মুখটা হাঁ করে ধরে রেখেছিলেন যাতে তার শ্বাস নিতে কষ্ট না হয়। মানে ভোটার খাবি খাক, কিন্তু তাকে মরতে দেওয়া চলবে না। খাবি খাওয়া ভোটার বাড়ি হচ্ছে রাজনীতির লক্ষ্মী। একবার জাল টেনেছি আর এত জাল ভারী হয়ে মাছ উঠেছে, তার মধ্যে এই 3 থেকে 4 কিলো ওজনের মাছ। দেখুন আমি ওকে কেন এরকম ভাবে ধরেছি জানেন, ও তো ছোট এখনো, ধরুন তো আরো একটু বড় হতো, তো ওর যাতে শ্বাস নিতে কষ্ট না হয় ওই জন্য আমি মুখটা ধরিনি, ওর হাঁ করিয়ে রেখেছি। জল থেকে তোলার পর মাছের মুখ হাঁ করে ধরলে তার শ্বাস নিতে কষ্ট হয় না। একবার চেষ্টা করে দেখুন তো, হাঁ করে রেখে নাক বন্ধ করে। যাই হোক, বাঁকুড়া জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষের এই মেছো নলেজ কিন্তু রিয়েলি অসাধারণ। অবশ্য কলেজে পড়া নলেজ নিয়ে তো কেউ আর পদ পান না, পদ আসে ওই রাজনৈতিক ক্ষমতা দখলের মাধ্যমে, মানে ওই জাল ফেলার কৌশলে। রামসাগরে সুজাতা সেটাই শেখার চেষ্টা করেছেন, এটা বুঝতে পারছি। আর যিনি ভোট সাগরে ডুব সাঁতার দিয়ে মণিমাণিক তুলে আনার রেকর্ড করে ফেলেছেন ইতিমধ্যে, তিনি কি করছেন? অমিত শাহ। তিনি বিলক্ষণ বোঝেন কোন পুকুরে কীরকম জাল ফেলতে হয়, কিভাবে জাল ফেলতে হয়, আর কোন চার দিতে হয়, কখন শত্রু শিবিরের মন্দিরে গিয়ে ফুল নৈবেদ্য দিয়ে পুজো দিয়ে ভক্তদের কাছে টেনে নিতে হয়। বলতে হয় প্রসাদ আছে আর কি। দেখো, দ্বিতীয় ইউপিএ জমানায় বাংলায় AIIMS তৈরির একটা উদ্যোগ হয়েছিল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন রায়গঞ্জের তৎকালীন সাংসদ দীপা দাস মুন্সি। তিনি রায়গঞ্জেই এইমস হাসপাতাল তৈরির জন্য জোরদার লড়াই করেছিলেন, সেটা আমরা জানি। কিন্তু বিধিবাম মমতা বন্দ্যোপাধ্যায় চাইলেন এইমস হোক দক্ষিণবঙ্গে, কারণ দক্ষিণবঙ্গটা তৃণমূলের শক্ত ঘাঁটি। সেখানে আন্তর্জাতিক মানের সরকারি হাসপাতাল টেনে আনতে পারলে এই ভোট ব্যাঙ্কটাই আর একটু মজবুত হয় ওই অঞ্চলটায়। আর একটা রাজনৈতিক হিসেব তো রয়েছে, রোগীর হিসেব না, রাজনীতির হিসেব। রাজনীতির হিসেব কি বলছে? ফরাক্কার ওপারে উত্তরবঙ্গে মাত্র 8টা লোকসভা কেন্দ্র, সেখানে দক্ষিণবঙ্গে 34টা। অতএব ভোট অঙ্কের হিসেবে এই এইমস ওই রায়গঞ্জের বদলে চলে এলো নদিয়ার কল্যাণীতে। অনেকটাই ইস্ট ওয়েস্ট মেট্রো রুটের মতো, বুঝতে পারছেন তো, যেরকম ইচ্ছে মতো বদলে গেছে তার গতিপথ, সেরকমই এইমসের গন্তব্য বদলে গেছে। ফলে রায়গঞ্জ বঞ্চিত হলো। আর বঞ্চিত মানুষ তাদের যা হয়, রায়গঞ্জের মানুষজনের মুখেও সেটাই জমলো, ক্ষোভের বাষ্প। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভোট প্রচারে রায়গঞ্জের সেই পুরনো ব্যথাতেই কি খোঁচাটা দিয়ে দিলেন? মনে করিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ই রায়গঞ্জ সহ উত্তরবঙ্গবাসীকে বঞ্চিত করেছেন। বিজেপি জিতলে রায়গঞ্জে এইমস হবে প্রতিশ্রুতি দিলেন। এটাও কিন্তু চার ফেলাই, জনতাকে ইভিএমের পদ্মছাপ বোতামের কাছে নিয়ে আসার জন্য আর তারপর জালে তোলার জন্য আর কি। ভালো চার। শুধু রায়গঞ্জ নয়, মুর্শিদাবাদ পর্যন্ত মানুষ কিন্তু রায়গঞ্জে গিয়ে যদি ওখানে এইমস হয় তাহলে ডাক্তার দেখাতে পারবেন, ক্যান্সার সহ দুরারোগ্য রোগের চিকিৎসা সেটা সরকারি খরচে হবে এবং সবথেকে উন্নত মানের চিকিৎসা হবে। এটা কিন্তু বিরাট পাওনা।
এবার কেউ কেউ বলবেন যে আরে এইটা এত কিছু করার কি খুব দরকার ছিল শেষ বেলায় এসে? রায়গঞ্জে তো গতবারেও বিজেপি জিতেছিল, তাহলে এইমসের প্রতিশ্রুতিটা এবার দিতে হলো কেন? এবার কিন্তু রায়গঞ্জের প্রার্থী স্থির করার আগে বিজেপিকে বেশ মাথা ফাতা ঘামাতে হয়েছে, ব্রেন স্টর্মিং যাকে বলে আর কি। গতবারের জয়ী প্রার্থী আর প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী, তিনি তো এবার রায়গঞ্জে প্রার্থী নন। অনেক ভাবনা চিন্তা করে তাকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে কলকাতা দক্ষিণে, আর তার জায়গায় ওখানে মানে রায়গঞ্জে প্রার্থী হচ্ছেন কার্তিক পাল। তার মানে কি প্রার্থী বদলে পাছে ভোটার মনে কোনো প্রতিক্রিয়া হয় তাই কোনো চান্স নেওয়া হলো না? বিজেপি কোনো চান্স নিচ্ছে না? রায়গঞ্জবাসীকে কি বুঝিয়ে দিচ্ছে যে কার্তিক পুজো করলে এইমসের প্রসাদ পাবেন? यहाँ रायगंज के लिए एम्स की योजना बनी, ममता दीदी ने रोक दी। भाजपा बनाना चाहती थी, वो कलकत्ते ले गई। पूरे नॉर्थ बंगाल में एम्स नहीं है। मोदी का गारंटी है 30 सीटें जिता दो, हम नॉर्थ बंगाल के लिए अलग एम्स बनाने का काम करेंगे। রাজ্য সরকার কোনোভাবে জমি দিচ্ছে না, সেই ক্ষেত্রে রাজ্য সরকারের মুখাপেক্ষী না হয়ে উত্তরবঙ্গে এইমস হবে, এবং সেটা কেন্দ্রীয় সরকারের যে কোনো জায়গায় হতে পারে, বিএসএফের জায়গায় হতে পারে, রেলের হতে পারে, বা যে কোনো সেন্ট্রাল ফোর্সের জায়গায় হতে পারে, কিন্তু এইমস হচ্ছে। মোদি কি গ্যারান্টি? নরেন্দ্র মোদী আর অমিত শাহ এনারা হচ্ছে জুমলার রাজা। জুমলা ভোটের সময় সব জায়গায় নানা রকম এরকম জুমলা দিয়ে থাকে, এটাও একটা জুমলার বাইরে আমরা কোনো কিছু মনে করছি। দেখুন, এই দুই রাজনৈতিক দল তৃণমূল বিজেপির টানাটানিতে, ভোটের জন্যই টানাটানি হোক আর যে কারণেই টানাটানি হোক, এই টানাটানিতে যদি আমাদের রাজ্য দুখানা এইমস পেয়ে যায়, একটা কল্যাণীতে আছে আর একটা যদি রায়গঞ্জে হয়ে যায়, খারাপ কি? আলটিমেটলি তো আপনার আমারই লাভ। আর যদি উত্তরবঙ্গের ভোট পেতে অমিত শাহ এইমসের চার দেন, তৃণমূলও নিশ্চয়ই কিছু না কিছু চার দেবে, কারণ তাদেরও তো জালে মাছ তুলতে হবে নাকি, নইলে কি আর চলে? ভোটের বাজার তো। তাই জন্য তারা নিশ্চয়ই আরও কোনো আকর্ষণীয় টোপ রেডি করবে। আর সেই টোপটা যদি ধরুন 10 লক্ষ চাকরির টোপ হয়, তাহলে তো কোনো কথাই নেই। এই বাজারে চাকরি নিয়ে এত টানাটানি, এত কাণ্ড, লোকে চাকরি জানা পাচ্ছে, তার থেকে বেশি চাকরি যাচ্ছে। সেই বাজারে যদি 10 লক্ষ চাকরি দেওয়ার কথা হয়, তাহলে মানুষজন কিন্তু জালের কাছে ছুটে আসবেই। আজ নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী ফের বলেছেন রাজ্য সরকার 10 লক্ষ চাকরি দিতে তৈরি, কিন্তু এখানটাতেই একটা ছোট্ট সতর্কীকরণ বিজ্ঞপ্তির মতো ব্যাপার আছে, কন্ডিশন সাপ্লাই আর কি। সম্ভব হচ্ছে না, কারণ সব নিয়োগই শেষ পর্যন্ত আদালতে গিয়ে আটকে যাচ্ছে বলছেন মুখ্যমন্ত্রী। এবার এটা তো বলছেন না আদালতে কেন নিয়োগ নিয়ে প্রশ্ন উঠছে, এটার উত্তর তিনি দেননি, কিন্তু নিঃসন্দেহে তিনি মানুষকে এই প্রশ্নটা তোলার সুযোগটা করে দিয়েছেন। দেখুন, জনতা জনার্দন, এটা আমরা সবাই জানি। ভোটের আগেই তো জনতার যাবতীয় কদর, এটাও জানি। সেই কদর পেয়েই এই মুহূর্তে মানে এই আদরে আদরে বাঁদর হয়ে গেলে যেরকম ইচ্ছে মতো কাণ্ড কারখানা করে, ভোটারদের এই সময় কিন্তু প্রায় সেই রকম অবস্থা, আমাদেরও তাই। তাই এটা প্রশ্ন করে ফেলতে ইচ্ছে করছে। আচ্ছা, স্বচ্ছ নিয়োগ যদি হতো, চাকরি তো দেওয়ার কথা, তার মানে চাকরি মানে নিয়োগ, তো এই স্বচ্ছ নিয়োগ যদি হতো, কোর্টে কি এতগুলো মামলা হতো, এত চাকরি বাতিল হতো? দেখুন, সোমবার এসএসসি মামলার রায় একসঙ্গে তো 22,000 শিক্ষকের চাকরি খারিজ হয়ে গেছে। সেই চাকরি বাতিলের দায় এতদিন আদালতের ঘাড়ে চাপাচ্ছিল রাজ্য। দুদিন আগেই মুখ্যমন্ত্রী বলেছিলেন এই রায়টা বেআইনি, একদম বেআইনি, উদ্দেশ্য প্রণোদিত। প্রতিবাদ করায় তাকে যদি জেলে যেতে হয়, তাহলেও তিনি জেলে যেতে তৈরি, এ সমস্ত বলেছিলেন আর কি। আজ মনে হচ্ছে মাছ ধরার চারটা পাল্টে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক সমাজের কাছে মুখ্যমন্ত্রীর আবেদন, তারা যেন বিজেপিকে ভোট না দেন, কারণ বিজেপি নাকি শিক্ষকদের চাকরি খাচ্ছে। আচ্ছা, মুখ্যমন্ত্রীর এই কথার পর দুটো বিষয় কিন্তু কথা বলার দরকার আছে, এটা মনে হচ্ছে। জানেন তো, ব্যাপারটা এত সহজ তো না, অনেকগুলো প্রশ্ন মনে মনে খচখচ হচ্ছে। এই যে মানে এই দুটো প্রশ্ন বললাম, দুটোই করবো জাস্ট। এক, এতদিন তৃণমূল নেতারা বলছিলেন যে আদালতে সমস্ত নিয়োগগুলো আটকে দিচ্ছে বামেরা, বামপন্থী আইনজীবীদের জন্যই নাকি মামলার জটে এই যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সব আটকে রয়েছে, দায়ী ওরা।
কিন্তু এই ক্ষেত্রে তিনি বামকে ছেড়ে এবার রামকে মানে বিজেপিকে ধরলেন কেন? তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই ক্ষেত্রে ওই ভোটের মতোই বাইনারি তৈরি করে দিলেন? অভিযোগ করার ক্ষেত্রেও কি এই বামেদের রাজনৈতিক ময়দানের বাইরে পাঠিয়ে দিলেন মুখ্যমন্ত্রী? ভাবুন তো, বামেদের কি কপাল! এমনিতে সিট ফিট নেই, শূন্য, অন্তত কিছু সিটের বদলে তাদের জন্য কিছু অভিযোগ বরাদ্দ ছিল, সেটাও বাদ চলে গেল, হাত খালি। তারা চাকরি দেওয়ার চেষ্টা করছেন এখন, এটা তৃণমূলের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্য। বিজেপি চাকরি দিতে বাধা দিচ্ছে, এটা হচ্ছে তার ব্যাখ্যা। এই জন্যই নাকি যাবতীয় গণ্ডগোল। তাহলে 10 লাখ কেন, আরও কত হয়ে যেত। আচ্ছা, এটা কি তৃণমূল নেত্রী বোঝাতে চাইলেন যে বাম কংগ্রেসের স্থান আপাতত দর্শক আসনে? ভাবার বিষয়, রাজনৈতিক অ্যাঙ্গেল থেকে ভাবুন। আর 2, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সমস্ত নেতা বলেছেন যে ইডি, সিবিআই, এনআইএ, যাবতীয় যা যা কেন্দ্রীয় এজেন্সি আছে আর কি, ইনকাম ট্যাক্স, সব ওই বিজেপির কথায় চলে। এখন কি তাহলে বলতে চাইছেন যে বিজেপির কথাতে আদালতও চলে? চাকরি সেই জন্যই তারা খারিজ করেছে? মানে তৃণমূল বাদ দিয়ে তিনি কি এটা পরিষ্কার করে দিচ্ছেন যে গোটা দেশের সব কিছুই এখন বিজেপি? এটা আবার বুমেরাং হবে না তো? মানে রাজনীতিতে এরকম ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভুগলে কোথাও গিয়ে কিন্তু কেউ কেউ সুপিরিয়ার বলে প্রতিপন্ন হয়ে যেতে পারে। তার প্রভাব কি এই ভোটে ঠোঁটে পড়বে না? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? আমার হাতে এখনও 10 লক্ষ এক্সট্রা চাকরি আছে শুধু সরকারি দপ্তরের, মনে রাখবেন। এই কোর্ট গেলেই আটকে দিচ্ছে। 20,000 ছেলে মেয়েদের চাকরি খেয়ে নেওয়ার প্রতিবাদে কোনো শিক্ষক শিক্ষিকা একটি ভোটও আর বিজেপিকে দেবেন না। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ কোর্ট বলেছিল আপনারা আটা আর ভুসি আলাদা করুন। তৃণমূল কংগ্রেস এই ভুসি আটা আলাদা না করার জন্য এখন বেচারাদের ভুগতে হচ্ছে, এই পরিবারগুলোকে ভুগতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি পারতেন না? ব্রাত্য বসু কি পারতেন না যে 5,000 লোকের, যে 5,000 যারা চাকরি পেয়েছে ঘুষ দিয়ে, তাদের নামের লিস্ট আলাদা করে আদালতে তুলে দিতে? আদালত মুড়ি মিছিরি একদর করে বিভ্রান্তিকর ভাবে যেভাবে যোগ্যদের চাকরিটাও প্রশ্নচিহ্নের মুখে ফেলেছেন, যোগ্য প্রার্থীরা তাদের নিয়ে যেই অন্যায় রাজনীতিটা অবিচার করেছে কোর্ট এবং অন্যায় রাজনীতি করছে বিরোধীরা, তখন চাপে পড়ে এই ধরনের বিভ্রান্তিকর স্টেটমেন্ট করছেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী তিনি মন্ত্রিসভায় সভাপতিত্ব করে সুপার নিউমারি পোস্ট যদি তৈরি না করতো, সাদা খাতা দিয়েছে, তাদের চাকরি দিয়েছে, এসব যদি না হতো তাহলে যোগ্য প্রার্থীদের চাকরিটা সব হয়ে যেত। দায়ী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তার পদত্যাগ করা উচিত।